নমস্কার। সুধী যাত্রামোদী দর্শকবৃন্দকে জানায় নারায়ণপুর নাট্যবিধির পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা দুর্গা ও মা ব্রহ্মাণী মাতাকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা সংসার এক সার্কাস। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা অমিয় কুমার চট্টোপাধ্যায়, পরিবেশনায় নারায়ণপুর নাট্যবিথি, মঞ্চসজ্জায় হালদার ডেকোরেটার্স নারায়ণপুর, আলো ধ্বনি ও রূপসজ্জায় অগ্রগামী নাট্যনিকেতন বর্ধমান, সম্পাদনায় সুদীপ্ত চক্রবর্তী ও শোভন নায়ক, স্মারক স্বাগত মণ্ডল ও অভিজিৎ ভট্টাচার্য। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত, অমিয় চ্যাটার্জি নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। দাদা ভগবান সহে অপমান, তবু ওঠে কেন না বিশ্বাস, চক্রান্তে আজ ভরে গেছে দেখো সংসার এক সার্কাস। আমাদের তিন ভাইয়ের সংসার অর্থাৎ এই সরকার বাড়ির আনাচে কানাচে ঘটে চলা কিছু সুখ দুঃখ হাসি ঠাট্টা, এমনকি এই পরিবারের কিছু না জানা গোপন কাহিনীও আমার নাটকের বিষয়বস্তু। অর্থাৎ এই পরিবারের সততা আভিজাত্য অলঙ্কারকে জোকার সাজিয়ে যারা এই সংসারকে সার্কাস বানাতে চায়, তাদের মধ্যে আমার শ্যালক আমার স্ত্রীর একমাত্র আদরের ভাই রিজু অন্যতম। তাই রিজুর অধঃপতনের শুরু দিয়ে আমি লিখতে শুরু করলাম আমার নতুন নাটক সংসার এক সার্কাস। আমি আগের মতন আবার সেই পার্টি ফাংশন যাবো আর গাইবো আমার সেই ফেভারিট গানটা তোমার গেলে বেবি দিল তেরি ভালোবাসা
সেই মঙ্গল মাধুর্যকে অসভ্যতার সাগরে নিক্ষেপ করতে চাইছে। আমি কি লজ্জায় মুখ থাকবো, নাকি লজ্জার সীমা ছাড়া নেই অসভ্য ভাই বোনদের ডেকে শাসন করে বলবো, ছি মেছো বৌদি, ছি। ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে বড় বৌদিকে সংসার থেকে শব্দ করে ধরে দিতেছে। তুমি তোমার অসভ্যতার গালি ছিড়িয়ে তাকে নরক বানাতে চাইছো। তোমার কি লজ্জা বলে কিছু নেই? লজ্জাটা কি করে থাকবে? তোমার মেজদাকে আমার স্ত্রী একটু করে সব লজ্জা চুরি করে নিয়েছে। কি বললে? তোমাকে আমি আমার ভাইয়ের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বললেই কিন্তু তোমার মেজদাকে কি আমি বলবো? বলতে হবে না ডার্লিং, বলতে হবে না। তোমার মুখ থেকে আমি সব বুঝতে পেরেছি, চোখ মুখ থেকে তোমার অভিযোগ সমস্ত কিছুই বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমার ভাই নক্ষত্র গুন্ডামি করে তোমার সহজ সরল বউ বেচারা ভাইটার কচি মুখটা ভেঙে দেবো বলেছিল, তাই তো? একদম ঠিক। তাহলে তুমি ওকে একটু উচিত শিক্ষা দিয়ে দাও তো। আরে নিশ্চয় দেবো ডার্লিং। সেই সঙ্গে ওর কাছে কই পেয়েছে বলবো, এই হতভাগা নক্ষত্র, আমার বইয়ের আদরে ভাইটার কচি মুখটা মেরে ভেঙে দেবো বলেছিলি কেন? পারলি না ওর কাছে সব পাঠে জল বসিয়ে দিতে মেজদা, পারলি না করে মেতো বৌদিকে টেনে নিয়ে গিয়ে বড় বৌদির সামনে দাঁড় করিয়ে বলতে যে এটা তোমার যৌবনের জল সাগর নয়, এটা একটা পূর্ণ সাগরার মন্দির। এখানে থাকতে হলে তোমাকে বড় বৌদির মতো পূজারিনী সেজে থাকতে হবে, কোনো পোষারিনী সেজে নয়। মেজদা, তুমি আবার এই সময় আর জানিস না, প্রথম দেশটা নাচতে প্রথম দেশটা রিক্সাতে কিছুতেই লেখার রসদ খুঁজে পাচ্ছি না, তাই দেখে লেখার রসদ খুঁজতে আমি এখানে চলে এলাম। আসলে তো এই মেজো বৌদি আমার নাটকের কল্পনার খলনায়িকা কিনা। আর তোমাদের বড় বউকে বুঝি একেবারে পূজারিনী, তাই না? না মেজো বৌদি না, বড় বৌদি আমাদের মা, আর মায়ের কোনো তুলনা হয় না গো। মা শুধু মা। মা বাবাকে মুখের কথা রে নক্ষত্র, মা বাবাকে মুখের কথা। তোর মতো সন্তানকেই আজ বটে না ধরো, এই দুটো সন্তানের মতো সুসন্তান মা বাবাকে পেয়েছি, এই যে আমার বড় সৌভাগ্য। বৌদি, এই তোদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও মনের অজান্তেই কখন যে তোদের সুসন্তানের মা হয়েছে। আজ আমি মা তোদের, আর তোরা আমার সন্তান। বৌদি, আমি বোধে তোমার কেউ নয়, টোকা অপাগোপা উচিত বলে আমি বোধে তোমার সন্তান হতে পারি না। আর তিন ভাই আমার সন্তান। আমার মা আমার কোথা দাও। না, ওই বড় সন্দেশটা তুমি ওকে দিও না, ওটা তুমি আমায় দাও। বড় সন্তান দাও বৌদি, এবারে আমাদের দাও, আমাদের। আমি এই সুযোগে আমার এই চ্যাটচ্যাটে ভাবলুকটা বড় বৌদির আচরণ করছি। এটি করি এই হতভাগা মুখের সঙ্গে এটুটা আর দেখে আজ কাপড়টাও পুজো করে একটু করে দিবে। কি করবো বৌদি, সেই ছোট্টবেলা থেকে যে আমি তোমার শাড়ির আঁচলে বুক মুছে আর তোমার আঁচলের গন্ধ শুনে বড় হয়েছি, আসলে তোমার শাড়ির মধ্যে লুকিয়ে আছে একটা কেমন মা গন্ধ। আর মেয়ে বৌদি তালিলা তলে লুকিয়ে আছে শুধু মায়া তরণের তুলগন্ধ। ভেবেছো কি তোমরা? তোমরা সবাই মিলে আমাকে যখন তখন এইভাবে অপমান করবে? আমি এর বিচার চাই। বিচার চাই তো আমি যাচ্ছি এই বাড়ির বড় কর্তার কাছে। আপনি নিজেই যেখানে যদি সাব্যস্ত হয়ে বসে আছে, এখানে সে উল্টে বিচার কেমন করে করবে? কি বলছো কর্তা? হ্যাঁ, আমি সূর্য, এই সংসার আকাশে একমাত্র মধ্যমণি, যার সত্যর আদর্শের আলোয় আলোকিত হয়ে এই সংসারে চন্দ্র তারা নক্ষত্ররা জীবনের পথ খুঁজে পায়। সেই আমার সামান্যটুকু যদি রাত্রি কালোকে আলোকিত করতে না পারে, সেই ব্যর্থতা তো সূর্যরই বড় বউ। রাত্রি কালো আছে বলে তো দিনের আলোর এত কদর কটা। হ্যাঁ,
তুই ঠিক বলেছিস চন্দ্র, তুই ঠিক বলেছিস। সেজন্যই তো তারার মালা দিয়ে সাজানো রাত্রির আকাশকে এত সুন্দর লাগে। আর তাও তোমাকে বলছি মেজ বৌমা, তোমার মনের কোণে যদি কোনো অন্ধকার জমা হয়ে থাকে, তুমি তোমার সততার আলো দিয়ে সেই অন্ধকার দূর করে আমার এই সংসার আকাশে চন্দ্র তারা নক্ষত্রের পাশে তুমি একটা ধ্রুব তারা হয়ে থাকো মেজ বৌমা, তুমি ধ্রুব তারা হয়ে থাকো। তাই তো আমি স্থির করেছি এই সংসারের দায়িত্বগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। তাই আমি চাই এই সংসার থেকে ভাগ করে দিতে আমরা রাজি। না মেজ বৌমা না, আমার জীবন খাতার হিসেবের পাতায় আমি শুধু যোগের অঙ্কই কষে গেছি, ভাগের অঙ্ক আমি কোনোদিন কষিনি। তাই তো বিয়োগের অঙ্কটা আজও আমার অজানা। আমার জীবনের খাতায় শুধু বিয়োগের অঙ্কই কথা আছে, আর আছে ভাগের অঙ্ক। তোমার মনে নেই বৌদি, সেই ছোট্টবেলাতে আমি যখন আমার জীবন কাটা থেকে আমার মা বাবা দুজনকে একসাথে হারালাম, তখন থেকে তো আমার জীবনের সব কিছু ভাগ হয়ে ভাবছে শুধু কান্নায় রয়ে গেল গো বৌদি, কান্নায় রয়ে গেল। সেই জন্যই তো আজ আমি আমার জীবনের ভাগ আর বিয়োগের অঙ্কগুলোকে ভুলে আছি। আর আমি তোদেরকেও বলছি, তোরা কেউ ভাগের অঙ্ক করে এই সংসারটাকে ভাগ করে দিস না রে, এই সংসারটাকে ভাগ করে দিস না, ভাগ করে দিস না। আমি বেঁচে থাকতে এই কলটাকে কখনো ভাগ করতে দেবো না। তাই তো আমি স্থির করেছি এই সংসারের দায়িত্বগুলো আমি সবার মানে একটু একটু করে ভাগ করে দেবো। আর চাই এই সরকার বাড়ির ক্যালভাসের চাবিটা আমি চন্দ্রের হাতে তুলে দিলাম। আমার কোনো কিছু মনে থাকে না, আমি কেমন করে পালন করবো বর্ণনা। তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? এই জন্যই তো আমার এত চিন্তা হয়। তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে নিশ্চয় আমি এই দায়িত্ব পালন করতে পারতাম না। আপনার ভাইকে হত্যা করে একত্রিশ চাবিটা নিয়ে দায়িত্ব নিয়ে আমি কি তাহলে টাকা শোনাবো নাকি? না মেরে বলেছি মিস্টার কথা বলতে চাইনি। নিজেদের টাকা নিজেকে শুনে ফেলতে আর আমরা কোনো করে না, বড় নাই দায়িত্ব না। আমি নক্ষত্রের হাতে তুলে দিলাম। তুমি কি করলে বন্ধা? এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো? কেন পারবি না রে ভাই, কেন পারবি না? আমি আমার যে শিক্ষায় করে মানুষ করেছি, সেই শিক্ষার সামান্যটুকু মর্যাদা রাখতে এইটুকু দায়িত্ব তুই পালন করতে পারবি না ভাই? পারবো, নিশ্চয়ই পারবো। তোমার প্রাণ ঢালা আশীর্বাদ আর নদীর শুভেচ্ছা মাথায় নিয়ে আজ থেকে এই গুরু দায়িত্ব আমি মাথা আপনি কিন্তু কাজে বাড়তে ভুল করলেন বন্ধা। দেখুন, বড়কে অসম্মান করে ছোটকে এক মাথায় তুলে নিয়ে দিলে আমরা ঠিক করতাম। দায়িত্বের তুমি কতটুকু বোঝো মেজ বৌমা? এই সংসারটাকে তুমি কতটুকু চেনো? মাত্র কয়েক মাস হলো এই সংসারে তুমি এসেছো, এই সংসারে হাসি আনন্দ সব তুমি সামনের থেকে দেখেছো, কিন্তু তুমি কি জানো মেজ বৌমা কত কান্নার সিঁড়ি পেরিয়ে এই সংসারটা আজ সুখের স্বর্গে পৌঁছাতে পেরেছে? কত অন্ধকারের ছায়া দুপায়ে মারিয়ে করতে পেরেছে শান্তির মরুদ্যাল।
বলতে তো আমি চাইনি বড় বউ, বলতে তো আমি চাইনি। আমি আমার জীবন খাতার হিসেবের পাতা শুধু যোগের অঙ্কটাই মেরে ধরেছি। কত ভাগের অঙ্ক পরদিন হয়ে আমার চাওয়া পাওয়া ভাগছে আজ শুধু শূন্য রয়ে গেছে। আমি সেই হিসেব কখনো কার কাছে মেরে ধরেছি? কথা, আরে তুলে ধরুন না, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে যে আপনার চাওয়ার ভাগশের কতটা শূন্য, নাকি মনের দ্বারা একেবারে পরিপূর্ণ। নবান্ন সুখের লোভে তুমি যেটা করতে পারো আমি সেটা করতে পারি না। কারণ আমি যে বর্দা, এই সংসারের সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিয়েছি। তাই তো সূর্যের প্রখর তাপে আমার উপরটা পুরে ঝালকাল হয়ে গেল। আমার কর্তব্যের আশ্রয় নেওয়া, তার উদ্যোগে সেই তাপে রাজ রাখতে আমি দেব না, কখনো না, কখনো না। ঠিক করলাম কি খারাপ করলাম সেটা কয়েকদিন পরেই তুমি বুঝতে পারবে দিদি। এমন চাল আমি চালবো যে ইডিয়েট নক্ষত্রটা একদিন বাধ্য হয়ে ওই চাবিটা আমার কাছে নিয়ে এসে বলবে, এই নাও চাবি। কিসের চাবি? এটা ওই সরকার বাড়ির ক্যাটবাক্সের ডুপ্লিকেট চাবি। ডুপ্লিকেট চাবি? হ্যাঁ, মানে আমি তো ও বাড়ির আত্মীয়, তো নিজের কেউ নয়। তা ও বাড়ির সম্পত্তি যখন ভাগাভাগি হয়ে যাবে আমি তো কানা করিও পাবো না। তাই আগে থেকে এই চাবিটা আমি বানিয়ে রেখেছি। শুধু দুধো বা খাতি না পাওয়ায় এই চাবিটা আমি ব্যবহার করতে পারি। আমি যদি তোমার সাথে হই তাহলে না তারাকে আমরা পরলোক হয়ে যাবো। পরলোক আর ওই লক্ষ্য করে লাট জাগাবে। আর আমরা লক্ষ্য করে শুধু ভোগ করেই যাবো। ভোগ। আমি একটা ছন্দ আটে দেবো। আমি এই চাবিটার মালিক, তাহলে তুমি মাল কিনতে দে একা একা ওই ক্যাট বাক্সটা পাল্টা করতে দিও না। তখন ওই চাবিটা খুলবো, পেছনে একটাতে খুলবো। কি লাঠি? তাহলে এই নাও চাবি। পারছি না, এত সুখ হাসি আনন্দ আমি কিছুতেই চেপে রাখতে পারছি না। মোর যদি ভালোবাসার মানুষের খোঁজ পায় তাহলে হয়তো হাসি সুখ আনন্দ এইভাবে এসে ভিড় করে। কিন্তু ওরে হতভাগী, যাকে নিয়ে তুই এত ভালোবাসার স্বপ্ন দেখছিস সেই নক্ষত্রটা কি তোর মনের খবরটা জানে? তোমার মনের সব গোপন কথা জেনে গেছি। আপনি গোপনে সব কথা আমার শুনে ফেলেছেন? গোপনে না শুনলে কেমন করে তোমার মনের গোপন কথা আমি জানতে পারতাম? কেমন করে জানতে পারতাম যে তোমার আমার মনের কথা এক? তার মানে আপনি আজ থেকে আমি শুধু এই কথাটা বলার জন্য বহুবার তোমার সামনে আসতে চেয়েছি। কেন? ভুল বুঝে তুমি যদি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো, সেই স্পর্ধটি আমার নেই নক্ষত্রদা। আমি তোমার মতো দেবতার পুজো আরাধনা কি আমার মনে আছে তো? তোমার আর আমার সম্পর্ক দেবতার পূজারিনীর সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হলো হৃদয়ের সম্পর্ক, মন দেওয়া নেওয়ার সম্পর্ক। নক্ষত্রদা, আর সেই সম্পর্কের অমর বন্ধনে আমরা দুজন দুজনাকে ঠিক তেমনি ভাবে জড়িয়ে রাখবো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাতে করি কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে
তোমাকে নাই ভর্তি করে দিচ্ছি, তাই না? আর না পয়সা গেছে আমরা জীবন লোক, জানি নদীর সমুদ্র থেকে আমি তো জানি এখন। না না বাবা না, তুমি কাউকে কিচ্ছু জানাবে না বাবা। সম্পদ সাজাইবে। ওকে দিয়ে বাবাকে খেয়ে আমার হাড় মাংস চিড়ে চিড়ে খাচ্ছি। মামা, আমার খান খান করতে চিড়ে ফেলে ওই আলোর জন্য তোমার আর কোনো মান সম্মান নষ্ট হবে না। তোমার গরম হয়ে থাকা আলোকে নতুন জীবনের পথটাকে আমি আজই ওকে বিয়ে করতে প্রস্তুত। একটা কথা বাবাজি, একবারে বলছিলাম আমি তাকে আমি ভালো মতো খেতে দিতে পারিনি। আমার বড় শখ মানে ভালো ঘর থেকে ভালো ছেলে থেকে আমি বাড়িতে দিয়ে দেবো। তাই বলছিলাম বাবাজি, আমাকে সেই সুযোগটুকু অন্তত করে দাও। ঠিক আছে পরেশ কাকা, তাই হবে। তুমি বিয়ের আয়োজন করো আর আমিও আমাদের দাদা বৌদিদের কাছ থেকে বিয়ের আকাঙ্ক্ষা খবরটা জানাতে চলে যাবো। এটা কি সত্যি নাকি স্বপ্ন? মামা মামা, আমি এতদিন সত্যি তোমাকে ভুল বুঝেছিলাম মামা, কিন্তু তোমার কথা শুনে আজ আমার মনের মাঝে সমস্ত ভুল ধারণা ভেঙে গেছে মামা। আমার বিয়ের জন্য তুমি এত কিছু ভেবে রেখেছো মামা। মনে পড়েছে ওরে আজই করবি আজই বিয়ে? আমি রাজি। আমার এই টি-20 যুগে দেশের 5 দিন সময় আমার নেই। কি বলে আমার শ্বশুর মশাই? কে আপনি? কে? কি বলে? না এরকম আমার পুরবাটা যদি ভালো থাকতো তাহলে আমি বড় হয়ে যেতাম। ছি বাবা ছি, সামান্য 20,000 টাকার বিনিময়ে তুমি তোমার নিজের পক্ষে 10,000 টাকা বিক্রি করে দেবে? মনের পর হ্যাঁ, আমার একটু আগে অর্পণ দিয়ে একটা বর্তমান ব্যয় দিতে যাচ্ছে। বলে, মেয়েরা ফোন দিবে কেন? ফোন দেব আমরা ছেলেরা। বলে, ঘর থেকে আমি বলে ফোন দিয়ে চিঠিটা করলাম। আমার দিদি হাতটা ছেড়ে দাও বলছি। তোমার হাত আমি কেটে দেবো। দিদিকে তুমি এইভাবে বিক্রি করে দিতে পারলে? এ কেমন বিয়ে বাবা? সামান্য 5,000 টাকার বিনিময়ে একটা হওয়া পরিচিত অজানা লোকের হাতে দিদিকে খুলে দিয়েটা তোমার কাছে বিয়ের ব্যবস্থা করে হতে পারে। কিন্তু আমি বলবো এভাবে যদি তুমি সর্বনাশ হ্যাঁ, সর্বনাশ। সত্যি যদি তুমি দিদির বিয়ে দিতে চাও তাহলে এ বাড়িতে থেকে নিজে দিদির বিয়ে দাও। মামা মামা গো, আমার মামা পরাণীর আমি যেমন করে হোক আমি সব করবো মামা। দয়া করে তুমি ওই টাকা আমাকে ফেরত ফিরিয়ে দাও মামা। তুমি আমাকে বাঁচতে দাও মামা, আমাকে বাঁচতে দাও। ওই টাকা তুমি ফিরিয়ে দাও বলছি। এর বাবা বলে আমাকে সম্মান দিতে আমি ভুলে যাবো। দাও, দিয়ে দাও বলছি। দাও, দাও, দাও।
আমি কিছুতেই করে দেবো না। তুমি তো বড্ড বেরসিক রে। আমি তুমি কোথায় আমার সঙ্গে চাইলে তাই নয়, তুমি ঠিক বের করে দাও। এসো এসো বলছি। আমি সেই চোর তার চেয়েও বেশি মিষ্টি এই মেয়ের আর তার চেয়েও বেশি মিষ্টি আমার হাতের বিরাশি শিক্ষার চোখ। ফুলসারে প্রেম কুমারের গায়ে ফুলসারা এই ওই চোখটার জন্য আপনি আমার জীবনটা অন্ধকারে হারিয়ে যেতে চেয়েছিলেন। আর তুমি আত্মহত্যা ছাড়া আমার যেন কোনো কাজ ছিল না। ঠিক আছে, আমি থাকতে এমন নিষ্ঠুর ভাবনাগুলো তুমি ভাবছো কেন? তুমি আজ আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাবো। তুমি হবে আমার জীবন সঙ্গী, আমার জীবন সঙ্গী, আমার প্রিয়তমা। আমি ধন্য। নক্ষত্রদা, আমি ধন্য, আমি কৃতার্থ। আর কখনো আমি ভাগ্যকে দোষারোপ করবো না। ভাগ্য আমাকে আজ এই রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিল বলে আজ হয়তো আমি তোমাকে পেয়েছি। তাই আমি বলছি, ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবই দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। আমার যত কষ্ট আছে সেসব কথা কারোর কাছে বলবো না তো আমি। সেসব আমার নিজস্বতা। ভেতর থেকে শক্তি জোগাক, হচ্ছে গোপন গালি, ফিরে থাকুক সতর্কতা। আমি বলবো আলোর কথা, গাইবো আলোর গান, টুকু চিরকাল মনের থেকে বাজিয়ে যাবো আলো আর গান। আমার বয়ানো জানো চাই, তুমি
দিকে দেখছি রাত্রি, তোমার কণ্ঠে আমার বাণী, তোমার চোখে আমার স্বপ্নের হাতছানি। তোমার চোখে আমি বারবার দেখতে চেয়েছি, সেই শাড়িগুলো সুচিতা। আমি জানতাম তুমি পারবে। তোমার বাইরেটা অশ্লীলতার মোড়কে ঢাকা থাকলেও তোমার ভেতরে যে একটা সরল সুন্দর মন রয়েছে, সেই মনটা কখনো খারাপ হতে পারে না, পারে না। তাই তো সেই জন্য তোমাকে আবার নতুন করে আমার নতুন করে তোমার কাছে তোমার এই লজ্জাটাই তুমি দেখতে চেয়েছিলাম, আর এই শিহরণটাই তো তোমার মাঝে দেখতে চেয়েছিলাম রাত্রে। আমি আমার নাটকের চরিত্রে যে চরিত্রটি তোমার কল্পনা করে ফল নায়িকা বানিয়েছিলাম, তার অভিনয় বানিয়ে দিলাম। তাই তো আমি এই সংসারে দাদা বৌদি এই সংসারে সব চাওয়ার মূল্য দিতে রাত্রি আজ নিজেকে নতুন করে গড়ে তুলেছে। রাত্রি আজ কিন্তু আমার সহকর্মী নয়, সে এক পূজারিণী। হ্যাঁ, পূজারিণী সেজে পূজা আমি করব। তবে কিসের যেন এই সংসারের সর্বনাশের ধ্বংসের। তাহলে আমাকে মোটা দাও, আমি দেশে পুষে খাই। তুমি কি বলে তোমার কাপড় পরেছিস? হাই হলি তোমার কপালেতে দান উঠে গেছে গা। দান উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইতে হাসি নাচছে, ভালো নাচছে। না 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 না, তোমার কদম তলায় তো হাতি ঘোড়া নাচবে না, নাচবো আমি। ওকার ফান করে তুমি অনেক লোকের টান কেটে দেবে দেখছি। ওই ক্যাশ বাক্সের নকল চাবিটা তুমি আমাকে দিয়েছিলে, সেই চাবিটা তুমি দাও না। চলবে কি করে? ওই আন্দোলন আমি তো আমার কাছে কোথা ছিল? বাক্স তো যখন খুলবো দুজনে একসাথে খুলবো। কি ছিল তো? ছিল তো? আমি জানতাম তুমি কথা লাগবে না, তাই ওই নকল চাবিটা দিয়ে তোমার আসল চরিত্রটা আমি মনে করে নিলাম। তবে ওই চাবিটা প্রয়োজন করবে না, কারণ আসল চাবি আসল তালা শুধু ভিতরে এখানে আসতে গেল। লক করতে ঢুকবো। দেখতে চালু তোমার থেকে বলতা দুধে অল্পায় গোলা তোমার থেকেও তাই যেন বন্ধু বলে বলার বলে ওদিকে বলে আমি তোমার মুখে বিয়ের কানেরটা করছে। আমি তাহলে বলটাকে এখনই গিয়ে বলছি, বললা তোমার ছোট ভাই নক্ষত্র ওই কোথায় নক্ষত্র? কত ভগবান সেই সকাল থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। মোবাইল ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছে, সেই জন্যই তো যত চিন্তা। না না, ওকে এখন ডিস্টার্ব করো না, ওখানে লেখার ঘরে ব্যস্ত আছে। হ্যাঁ শুনলাম তুমি নাকি অনেকখানি নিজেকে পাল্টে ফেলেছো মেজো বৌমা। ঠিক করেছো মেজো বৌমা, ঠিক করেছো। এই সংসারে সবাই তো সুখী হতে চায়, কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত অপরকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। আচ্ছা ভাবলো, তুই তো সারাদিন একা দোকান ঘুরে বেড়াস, বলতে পারিস নক্ষত্র কোথায়?
প্রেম করতে গেল। কথাটা আমি কোনো বিশ্বাস করিনি দাদা। কিন্তু আমি যখন বললো যে মেয়েটার সঙ্গে বাজে একটা কথা হচ্ছে, তাই তখনই আমি মেজ বৌমা, শুধু বাজে নয় গো, বড্ড নোংরা। একবার একটাকে ধরাধরি করতে, একবার লোকটাকে ধরাধরি করতে, আর দেখি না নক্ষত্রের তাতে। মেয়েটাকে তুই দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো বর্দা। কি পিছলে গো বর্দা। গায়ের রংটা একেবারে কুচকুচে কালো। আর মুখ তো না, মুখ বলা হনুমান গো। ছি, 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 ছি। শেষে এমন একটা মেয়ের সঙ্গে নক্ষত্র। না, না, এ আমি কিছুতেই মেনে নেবো না। হয় ওই মেয়েটাকে ত্যাগ করতে হবে, তাহলে ওই সংসার ত্যাগ করতে হবে, আর পাথর হতে হবে না মেয়েটি। আনন্দ কর, সানু বাজা, গুরু নির্মল, সানু বাজা দেবো, থামো। না মানে, নক্ষত্রদার প্রণাম করতে গেছে তার বউকে। আর আমি এখানে ঢুকে ঢুকে আমাকে সুসংবাদটা দিচ্ছি। শুভ সংবাদ নয়, শুভ সংবাদ নয়, এ আমার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। বর্দা, ভগবানের এত নীচ, এত হীন, একবারও আমার সম্মানের কথা চিন্তা করলো না। যে সম্মান আমি দিন দিন করে খাই সঞ্চয় করেছি, সেই সম্মান রেখে ছিঁড়ে নিতে দিতে পারি না। ও আজ ভগবানের আনন্দ করছে। ওরে আমি হতভাগা, বলো, একটা বন্ধ করে দে। যাচ্ছি বলদা, এক্ষুনি যাচ্ছি। তবে ওই গেটটা বন্ধ করতে নয়, বলো বৌদিকে ফলন ডালা টাকাকে বলতে। কেমন করে দেব না দিদি? বৌদিতে এক হাত ঘোমটা দিলে তার গলা বসে এসেছে, তার মুখটাই তো দেখতে পাওয়া গেল না। যাই, জামাইবাবুকে ডেকে আনি। ভাবলাম বিয়ে বাড়িতে যে পাঁচটি রাতে চব্বিশ করা হবে, ভীষণ হবে হই হুল্লোড় মজা মস্তি কত কিছু করবো। তারা না সব যেন ভুলে চলে গেল। ভালো লাগে না। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল মেজ বৌমা। তিল তিল করে গড়া আমার অধর সৌধটা আজ ভেঙে চৌচির হয়ে গেল। আমার সংসার নামক স্বর্গটা আজ হয়ে গেল আমার সরকার। ওই নক্ষত্রকে আমি আজ আসুক বাড়তে, ওকে আমি ক্ষমা করো বর্দা, এই অনিবার্য কারণে তোমাদের হাতে কিছু কথা নিয়ে বিয়েটা করতে না। আসলে আমরা বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। বর্দা, এবারে যখন বিয়ে করার সিদ্ধান্ত নিতে পেরেছি, তোমার একা থাকার সিদ্ধান্ত নিতে পারলে আমি খুশি হব। বর্দা, তুমি আমার কথা শোনো। তোমার সব কথা শুনে যদি বলা হয় তুমি আমার যে শাস্তি দেবে আমি মাথা দিতে আমি বধির হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি বর্দা, তুমি ভীষণ কষ্ট পেয়েছো। তুমি শুধু একবার আমার মুখটা দেখো, দেখবে তোমার সব কষ্ট একেবারে রাত হয়ে যাবে। আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। অভিমানে তুমি আর অন্ধ হয়ে দেখো না কর্তা। আমি বলছি তুমি নতুন বইয়ের মুখ দেখো। চন্দ্র, খালি হাতে আপনার নতুন বইয়ের মুখ দেখতে লজ্জা করছে তোমাদের? দেখুন বর্দা, বললে তুমি আপনি আগে নতুন বইয়ের মুখ না দেখলে আমরা কেমন করে নতুন বইয়ের মুখ দেখবো বর্দা? না, শুধু আমি নয়, আমার আদেশ এবারে কেউ ওই মেয়েটার মুখ দেখবে না। আমার সন্তানকে বড় আমার বউ বড় বউ, আমি বড় করে আমি তুলবো না। খবরদার বড় বউ, তুমি যদি ওদের বরণ
আদল করে ঘরে তোলো, আর তুমি তোমার ছেলের মতোই নক্ষত্রে মোড়া মোড়ে আমি তোমার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে তুমি ত্যাগ করো, আমাকে তুমি ত্যাগ করো। তুমি তোমার দাদা বৌদির সমস্ত কথা মেনে তুমি ওদের সংসারে থেকে যাও। আমি বহু দূরে চলে যাবো গো, অনেক দূরে, অনেক দূরে। সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে এনেছি, তাকে ত্যাগ করলে বিবেচ্ছি আমার বেইমান হবে। তাই তো আজ আমি শুধু তোমার হাত ধরে আমি বহু দূরে চলে যাচ্ছি। যদি আর হয় না বৌদি, যার একটা মাত্র ভুলের আঘাতে এবারের সুখের শব্দগুলো এলোমেলো হয়ে যায়, যার মহামারীর সংস্পর্শে আমাদের অর্থকে অন্তর্গত হয়, যার প্রাণ ছড়া এই বাড়িতে তোমাকে আমার মরা মতো দেখতে হয়, তার তো এই বাড়িতে থাকা চলে না বৌদি। তাই তো কারো মুখ দেখা এই আলোকে নিয়ে আমি বড্ড হারিয়ে দেওয়া গুরু দায়িত্ব, আমি বড্ড হারিয়ে সমর্পণ করে সকলকে দূর থেকে আমার এই পরিবার হোটেলে অডিশন টেস্ট হবে, আর এই অডিশন টেস্টে যে পাস করতে পারবে আর আমি সারা সেই মেয়েটাকে যতজনের সঙ্গে আমি প্রেম করবো আমি ততজন আরেকজন বেটা ছেলে হয়ে আরেকটা বেটা ছেলে কি বুঝতে পারে? বেটা ছেলে দইরে পড়িছে তোর প্রেমিকা টিকলু এই বেশে এখনো থেকে এসে বসায়নি, তাই ডাইরেক্টর সাহেব বললেন আমাকেই হিরো পড়ছিটা দিয়ে দিতে। সেই জন্যই
এই সাজে সেজেছি। আর এই সাজে না সাজলে তোর মনের কথাটা আমি জানতেই পারতাম না। এই প্রেম, তোর সাথে তো ডাইরেক্ট চাইবে, তোর তো হাতি। ওনাকে বলে আমাকে একটা বলে চান পাইয়ে দিয়ে না সোনা। হিরোর রোলটাই পাইয়ে দিয়ে না রে। বানাবে নাকি তাহলে ওই হিরোইনের রোলটাই দে। আর গেল যা তোরে হেরো পাগলে একটু শিরোমতে নয় ছেড়ে দেবে রে তাহলে আমি বিশাল করে মুখ পড়া। ওকে তোকে আমি কি বল পাইয়ে দিব আসলে আসলে তুই ছেলে না মেয়ে না চুপ কর মুখ পড়া। এমন আজে বাজে কথা বলি না। গেল যা যতক্ষণ আমি এই মেয়েটাকে ডাকি, ততক্ষণ দিদিকে আমার একেবারে ছেলে ছেলেই লাগে। আর যতক্ষণ আমি তোর কাছে ডাকি, ততক্ষণ একেবারে নিজেকে আমার মেয়ে বলেই মনে হয়। মনে হয় তোর দিদিকে বলে ফেলি। আর মেয়ের কাছে আমি বল, তুই আমাকে একটা রোলের চান্স পাইয়ে দিবি। না 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 না, আমি হিরো হিরোইন ছাড়া অন্য কোনো রোল আমি করতে পারবো না। আমি সবাইকে শিখিয়ে পড়িয়ে দেবো মেকআপ রুম ছেড়ে তুমি এখানে কি করছো হ্যাঁ ও ছেলে নয় ও হচ্ছে মিস্টার ম্যান ছেলে আর সাদা ও সরি 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 আমি তো তোমাকে হিরেন বক্সটার জন্য এখানে পাঠিয়েছিলাম তাই না যাও যাও তোমার নোটিস রেখে দিয়েছো আমি এখন স্ক্রিপ্ট শুরু করবো ঠিক আছে স্যার। क्या बहुत नीचे न जाए মানে বানানোর আগে ছবির প্লটের সম্পর্কে তুমি কি করে জানলে আমি তো এখনো তোকে ছবির প্লটের ব্যাপারে কিছু বলিনি মানে আমি আমি অতীতের কাজ থেকে আমি ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি তাহলে অডিশনে শুরু করি কি বলো আনানি দর্শক ছবি এনজয় Attention! Actor, lightman, cameraman, everybody ready to start? আরবি সুন্দরী লাইলার মহব্বতে মশগুল মজনু মজনু লাইলাকে বহুত প্যার করে কিন্তু সেই দেশের কঠোর অনুশাসন তাদের সেই মহব্বতকে মেনে নেয়নি তাই তো লাইলাকে জিগবার সঙ্গে দূরে সরে যেতে হয়েছিল আর এদিকে অভাগিনী লাইলা মজনুর প্রাণে কাতর আর সেই সুযোগে সৈনিকেরা লাইলাকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে ভয়ঙ্কর ভাবে রেপ করে হ্যাঁ নেই নেই কিন্তু আমি এক করেছি মানে আজকাল ওই রেপ মারার এসব সিনগুলো না থাকলে আমি ঠিকঠাক জমে না বুঝেছো ঠিকই বলেছেন স্যার ঠিকই বলেছেন রেপ সিন পারলে কেন না স্যার আরে যা এনজয় করে না আর ওই রেপ সিনটাকে আমি আরো আরো ভয়ঙ্কর করে তুলবো এসো এসো আমার সাথে পাশের ঘরে ওই রেপ সিনটা তোমার সাথে পারে চানালে রিহার্সাল করতে পারে চানালে রিহার্সাল দেখি অনেকটা মেয়েটাকে অ্যাক্টিং সাজাবার বাহানায় কোথায় নিয়ে গেল রে বাবা তবে কি মেয়েটাকে
আর আমি এখন রিহার্সেলটা দেখি, আর আপনারা দেখবেন লেট্রিন কাকে বলে। চুরমার নয় সুন্দরী, চুরমার নয়, বরং হাত থেকে তোমার সমস্ত স্বপ্ন তোমার হাতে আর উদয় আসার সূচনা হলো। তোর সব গোপন ছবি আমার কাছে তোলা আছে, বেশি বাহাদুরি করলে ওই ছবিগুলো আমি মার্কেটে ছেড়ে দেবো। যে পাখিটা আপনার বাসা থেকে উড়ে গিয়ে অন্য পাখায় বাসা বেঁধেছিল, সেই বাসাটা তার ভেঙে গেছে, তাই সে এখন বাসা ভাঙা পাখি হয়ে এখানে ওখানে উঠছে। পাখিটা কিছু অবস্থা ওই পাখিটাকে ধরার জন্য আমি আমার আমাদের ডাইরেক্টর কত ভালো, দেখো তোমাকে কত সারা সারা আমি যে কবে এরকম ডাইরেক্টর হবো, তাহলে সব মেয়েদের আমি ঘন্টায় ঘন্টায় অ্যাক্টিং করবো, ঘন্টায় আমার নারী জীবনের সমস্ত সুখ স্বপ্ন ভেঙে ছাড়খাড় হয়ে গেল। আজ আমার সব থেকে একমাত্র পরিচয় আমি হলাম একটা ভয় সীতা। দাদাকে আমি কিভাবে বোঝাবো যে দাদার ওই দুঃখের সংসারে একটু সুখ এনে দেওয়ার জন্য আমি এই সিনেমায় মিথ্যে জানি নিজের জীবন সর্বনাশ করে দিয়েছি। দাদা আমি হলো কোনো মুখ, আমি আমার দাদাকে দেখাতে পারবো না, আমি দাদাকে আত্মহত্যা করবো। দাদা দাদা আমি তোকে সিনেমা অডিশন দিতে বারণ করেছিলাম বলে তুই যাচ্ছিস? তুই অডিশন দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিস, তাই আমি এখানে নিয়ে এসে শুনলাম তুই নাকি সিনেমায় চান্স পেয়েছিস। আমি চান্স পেয়েছি, আমি এক নায়িকার চরিত্রে চান্স পেয়েছি। যে ছবিতে কোনো সংলাপ থাকে না, যে ছবি রাতের অন্ধকারে মুখ লুকিয়ে চুপি চুপি দেখতে হয়, আমি সিরিয়াসলি পয়েন্ট যাবে না। কি বললি তুই? মিথ্যা অডিশনের নাম করে ওই শয়তানগুলো আমার নারীত্ব জীবন নিয়ে ছিনে মেনে গেলেছে দাদা। এই বুঝি রবি ঠাকুরের সোনার বাংলা, এইটাই বুঝি বিবেকানন্দের সেই শান্তির ভবন, যে বাংলার বুকে ওই সমাজ বাকুকুরের দল নারীর মান সম্মান ছিঁড়ে ছিঁড়ে খায়, যে শান্তির ভবনে সর্বহারা নারীর কণ্ঠস্বর প্রতিধ্বনি তুলে পড়ে।
চলো না দাদা, চলো না, আমার পুলিশের কাছে গিয়ে বিচার চাই। আমি কি এর বিচার পাবো না দাদা? আজ প্রায় 1 মাস হতে চললো, ও একটা চাকরি জোগাড় করতে পারলো না। এরপর যে কি হবে? যতটুকু সম্বল ছিল সব শেষ হয়ে গেছে। মাস পুরোলেই বাড়িওয়ালা আমার ঘরের জন্য টাকা করবে। এই অবস্থায় আমরা কেমন করে বাঁচবো ঠাকুর? ও ঈশ্বর, কেমন করে বাঁচবো, কেমন করে? ঈশ্বর ঈশ্বর নেই রে দিদি, তাই বলছি ঈশ্বরের দোহাই দিয়ে চোখের জল না ফেলে নির্ণয় করে বেঁচে থাকবার জন্য নিজের মনটাকে শক্ত কর। পবিত্র তুই আর তোদের সেই লড়াইয়ে ওরা আমাকে সাথে করে দে রে দিদি। আমি তোদের নিতে চলে এসেছি। তোরা তোরা তোদের এই কষ্টের ভাড়া বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থাকবি। চল না, কেমন করে যাবো রে পবিত্র, কেমন করে যাবো? যেই বাড়িতে নিজের মামা টাকার লোভে নিজের ভাগ্যকে শয়তানের হাতে বিক্রি করে দিতে চায়, সেই বাড়িতে আমি কেমন করে ফিরে যাবো রে ভাই, কেমন করে? আমি তোকে কথা দিচ্ছি দিদি, ও আমি তোদের আর কোনো ক্ষতি হতে দেব না। পবিত্র, আর সত্যি যদি বাবা তোদের কোনো ক্ষতি করতে চায়, ওই বাবার আমি শয়তানটাকে আমি নিজের হাতে খুন করবো। দিদি দিদি তুই আমায় মারলি। আজ আমি তোকে একটা কষ্ট করে কথা জানিয়ে দিচ্ছি পবিত্র। যার সঙ্গে তোর রক্তের সম্পর্ক, সেই জন্মদা তার পিতাকে আগে জীবনটাকে হত্যা করতেছে, তারপরে রক্তবিহীন দিদিটার কথা ভাবতে আসবি রে ভাই। তোর কথার মানে আমি বুঝতে পেরেছি দিদি। তোরা তোদের এই কষ্টের ভাড়া বাড়ি ছেড়ে আমাদের ওই অভিশপ্ত কুটিরে যেতে চাইছিস না, সেটাই তুই নিজে বুঝিয়ে দিলি না রে দিদি। তবে আজ তোকে আমি একটা কথা দিচ্ছি দিদি, বিবেক মনুষ্যত্বহীন জন্মদাতার রক্তের সম্পর্কের চেয়ে তোর মতো মমতাময়ী মনের সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি রে দিদি, আমার কাছে অনেক বেশি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি সব কিছু জেনে ইচ্ছে বুঝে আমি তোকে মনে কষ্ট দিতে বাধ্য হয়েছি রে, কারণ আমি আমার দেশ যেতে চাই না। তোর জামাই বাবা যে কিছুতেই আমার দিকে যাবে না রে ভাই, কিছুতেই না। তোর গরিব হলো, তোর আত্মসম্মান বদলাছে। আমি একটা চাকরি পেয়েছি। আমি একটা চাকরি পেয়েছি। সত্যি বলছো? আর আমি সারাটা দিন একটা চাকরি জন্য দুটো ভাত গাড়ির চিন্তায় আর একটা অসুবিধা হয় না। আচ্ছা বলে দেখো কি চাকরি, কোথায় অফিস তোমার? আমার তো কোনো অফিস নেই, গেল একটা কোম্পানি নাই
কাটাবে? 5,000 টাকা আমার মাইনে, 12 ঘন্টা আমার ডিউটি। সারা রাত তুমি ডিউটি করবে? আমি জানি সারাটা রাত একা থাকতে তোমার খুব কষ্ট হবে। তুমি শুধু আমার জন্য একটু কষ্ট তুমি সহ্য করতে পারবে না। কেন পারবো না গো? কেন পারবো না? তুমি যদি আমার জন্য সমস্ত কষ্ট স্বীকার করে তোমার অতি আপনজন থেকে ছেড়ে এসে খবরদার, আরো খবরদার, ওই ওই ওদের কথা তুমি আর আমার সামনে উচ্চারণ করবে না। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তোমাকে পেয়েই তো আমি সুখী হয়েছি আলো। তোমার ভালোবাসায় পরিপূর্ণ আমার মন প্রাণ। তোমার করুণায় আমি আমার জীবন মরুর শুষ্ক প্রাণ করে ফুটাতে পেরেছি একটা সুখের মরুদ্যায়। আমি আমার প্রেমের বাড়ি সিঞ্চন করি, সেই মরুদ্যানে ফোটাবো রাশি রাশি ফুল। আর সেই ফুলের সুগন্ধ হৃদয়ে ছড়িয়ে আমরা দুজনার মনের গন্ধ শুনতে শুনতে বলবো, কে প্রথম কাছে এসেছে, প্রথম যে দেখেছি কিছুতেই পারি না ভেবে, ভালোবেসেছি তুমি না আমি প্রথম কাছে এসেছি, প্রথম ভালোবেসেছি, কিছুতেই পারি না ভেবে, প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি তো আগে তার অনুরাগে, দেখেছি তো আগে দেখেছি সারায়, তার অনুরাগে দেখেছি সারায়। আমি এই দুষ্টু, ছাড়ো না। এইভাবে দুষ্টুমি করে বইয়ের সাথে প্রেম করলে কি করবে? সেই সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু পেতে পারিনি। তুমি পাশে থাকলে আমি খিদে তৃষ্ণা সব ভুলে যাই আলো। থাক বসে থাক, খুব হয়েছে। এবার চলো তো, তুমি হাত মুখ ধুয়ে। কি হলো আলো? তুমি তুমি ওকে থপকে গেলে কেন? না মানে আমার খেয়ালই ছিল না রান্না করার মতো আর এক মুঠো চালের সবজি নেই। কিন্তু আমার পেছনে জল ফেরার মতো আর কিছু অবশিষ্ট হয়ে গেল। যেগুলো ছিল সেগুলো বিক্রি করে তো কয়েকটা দিন চালিয়েছি। এই শোনো না, তুমি এগিয়ে একটু ভেবো না গো। শোনো না, এই যে আমার এই হাতে রান্নাটা বিক্রি করে না হয় তুমি চালটা নিয়ে আসো। না আলো না, ওটা আমি আমার ভালোবাসার প্রথম দিন তোমার হাতে পুড়িয়ে দিয়েছিলাম। ওই আংটিটাই আমাদের ভালোবাসার প্রথম সাক্ষী। তাই ওটা আমি বিক্রি করতে পারবো না। তোমার দেওয়া সিঁদুরই তো আমার ভালোবাসার সব থেকে বড় অলংকার গো। সেই সিঁদুরটুকু ছাড়া আমি ছাড়া কিচ্ছু চাই না। এই শোনো না লক্ষ্মী, কাছে এসো না। শোনো না, তুমি এক্ষুনি বাড়িতে যাও না। দেখো আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। এই নাও, যাও না প্লিজ, যাও। আমি তাই ওখানে এমনই ওখানে আমি যে আমার স্ত্রীকে সবার জন্য গয়না করি। ওকে ওই
যে নিজের আর ভালোবাসার স্মৃতি চিহ্ন বিক্রি করে আমার ওই পেটের খিদে মেটাতে হচ্ছে। পেটের খিদে, পেটে এর জন্য আমি কখনোই তোমাকে কোনোদিন দোষারোপ করবো না, কারণ তোমার নাম শাখা সিঁদুরি আমার কাছে সবথেকে বড় অলংকার গো। সেই ঘটনা পড়ে আমার জীবন আজ ধন্য হয়ে গেছে। তাই তো তুমি আমার কাছে চিরকালের দেবতা, ইহকালের পরকালের দেবতা। মামা তুমি? আমি আসতে চাইনি রে মা, আমি এখানে আসতে চাইনি। এখানে এসে শুনলাম। কি শুনলে মামা বলো? ঘোর বিপদ, ঘোর বিপদ। বিপদ? কার বিপদ? কিসের বিপদ বাবা? ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বাবাজি গাড়ি চাপা বলে কোথায় আমার স্বামী? কেমন আছেন তিনি? যাবো মামা, যাবো, আমি তোমার সাথে যাবো। আমি যাবো, আমার স্বামীকে সুস্থ করে তুলবো। সে হসপিটালে আছে, আমি তার কাছে ছুটে যাবো। যেমন করে পারবো তাকে আমি সুস্থ করে তুলবো। তার আমি কিছু হতে দেবো না বাবা, আমাকে তার কাছে নিয়ে চলো বাবা। স্বামী, স্বামী, স্বামী। তোর জীবনের পরীক্ষারি নশতে পইয়ে দিলাম। ভালো হসপিটালে পৌঁছানোর আগে আমার লোকেরা ওকে কিডন্যাপ করে নেবে। বাড়ি না ফেরা পর্যন্ত আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে। হ্যাঁ বলো। আমি তো ঝামেলার মধ্যে থাকতে চাই না। আমার টাকা দিয়ে দিন, আমি চলে যাব। আচ্ছা, এই নাও তোমার পারিশ্রমিক। এবার অপেক্ষা, এই চরম মুহূর্তটার জন্য আমাদের অক্ষরে অপেক্ষা। যখন নক্ষত্র ছেড়ে বাড়িতে ফিরবে আর তাকে আমি ওই তো নক্ষত্র আসছে, আমি এখানে লুকিয়ে থাকি। আমি এসে গেছি। তোমার স্মৃতিচিহ্নকে বিক্রি করতে হয়নি। দোকানদার বিশ্বাস করে আমাকে খাওয়ারে সব মাল দিয়েছে। তুমি এগুলো শিগগিরি নিয়ে যাও। আলো আমার না বড্ড খিদে পেয়েছে। বেঁচে থাকলে সারা দুনিয়াটা একেবারে তোরে পাহাড় করে দিল। আলোকে খতম করে আলোকে এনজয় করার পরটা আমি আরো পরিষ্কার করে দিলাম। আর এতক্ষণে আলো আমার খালে পড়ে জেনে গেছে যে ওর স্বামী আর আমাদের বদলে বন্ধন করে আলো রানী আমাদের হাত থেকে উঠকে গেছে। এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন তো এই গাছটাকে হারিস করতে আমরা একে নদীর জলে ভাসিয়ে দিলাম। নদীর জলে